সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিওর শুরুতেই বলবো যে সকল এনআইএস প্রার্থী আছো যারা টেট পাস এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো এটা কিসের লিস্ট না, এটা সেই লিস্ট যেখানে 2022-এর যে নিয়োগ প্রক্রিয়ায় যারা এনআইএস প্রার্থী ছিল, যারা এখনও পর্যন্ত নিয়োগ পায়নি তাদের ভেরিফিকেশনের লিস্ট। কিসের ভেরিফিকেশনের লিস্ট? অনেক এনআইএস প্রার্থীরা বলেছিলে যে আমরা তো ইন্টারভিউ দিয়েছি, আমাদের তো ইন্টারভিউ টেবিলে যাওয়ার আগে ভেরিফিকেশন টেবিলে ভেরিফিকেশন করা হয়েছে, কিন্তু এটা সেই ভেরিফিকেশন নয়, এটা কিন্তু কোর্স করার ভেরিফিকেশন। অর্থাৎ যারা সঠিকভাবে ইন সার্ভিস ছিল, এমনকি সঠিকভাবে বিভিন্ন স্কুলে কর্মরত অবস্থায় ছিল, সেই ব্যাপারটাকেই কিন্তু যাচাই করা হবে। এইটারই ভেরিফিকেশন বাকি ছিল। আর এটা কিভাবে হলো না, সুপ্রিম কোর্টে এতদিন যে কেস চলছিল কৌশিক দাসের যে কেসটা, সেখানেই সুপ্রিম কোর্ট বলেছে যে যেসব রাজ্যে এখনও পেন্ডিং অবস্থায় আছে এনআইএসের যে নিয়োগ প্রক্রিয়া, সেই বোর্ড বা সেই নিয়োগ সংস্থা যেন তাদের ভেরিফিকেশন করিয়ে তারা যদি ভ্যালিড হয় সেক্ষেত্রে তাদেরকে যেন চাকরি দেওয়া হয়। তো এই ভেরিফিকেশন করতে গিয়ে কেঁচো খুঁড়তে কেউটে, অর্থাৎ এমন কিছু জিনিসপত্র চাওয়া হয়েছে যেখানে যারা যোগ্য ইন সার্ভিস তাদের কাছেই কেবলমাত্র আছে, বাদবাকি যারা টেম্পোরারিভাবে ছোটোখাটো স্কুলে মানে পাবলিক স্কুলে যারা কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত কাগজ কোনো দিনও আনা সম্ভব নয়। অর্থাৎ যারা যোগ্য সঠিকভাবে ইন সার্ভিস তারাই কিন্তু এই সমস্ত কাগজগুলো নিয়ে গিয়ে ভেরিফিকেশন মানে করতে গিয়ে সাহায্য করতে পারবে, আদারওয়াইজ কিন্তু অন্যরা পারবে না। তো 1 নম্বরে যেমন রয়েছে যে মাধ্যমিক পরীক্ষার যে সার্টিফিকেট বা উচ্চ মাধ্যমিকের সেই সমস্ত কাগজপত্র তো নিতেই হবে, এটা সবার কাছেই থাকবে। তারপরে রয়েছে যে ডেট অফ বার্থ হিসাবে তার কোনো প্রুফ, সেখানে অ্যাডমিট কার্ড হোক বা অন্যান্য বিষয় হোক সেটা নিয়ে যেতে হবে। 3 নম্বর যেটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ, টেট পাস সার্টিফিকেট। অর্থাৎ নিয়োগে অংশগ্রহণ করা মানেই কিন্তু টেট পাস হতে হবে, কিন্তু সেই টেট পাস যখন তখন করলে হবে না। অর্থাৎ এই যে ডেট মেনশন করে দেয়া রয়েছে 10/8/2017, এই ডেটের মধ্যে যারা পাস করবে এনআইএস ক্যান্ডিডেট তারাই কিন্তু টেট পাস হিসাবে গণ্য হবে। আদারওয়াইজ যারা পরে পাস করবে, সেটা 22-এর টেট পাস হোক 2000 বা 23-এর টেট পাস হোক, সেখানে কিন্তু তারা টেট পাস হিসাবে পাস করলেও তারা কিন্তু অ্যাকসেপ্ট হবে না তাদের কাগজপত্র। এটাই কিন্তু বলা রয়েছে 3 নম্বর পয়েন্টে। তারপরে রয়েছে যারা ইন সার্ভিস, অবশ্যই এনআইএস মানেই ইন সার্ভিস, কারণ এটা সুপ্রিম কোর্ট থেকেই বলা হয়েছে ইন সার্ভিসের বাইরে যদি কেউ এই কোর্স নিয়ে থাকে তার কোনো সুবিধা পাবে না। তাহলে ইন সার্ভিস যদি সঠিকভাবে কেউ হয়ে থাকে, যে কাগজগুলো চাওয়া হচ্ছে, অনেকে বলছে যে এই কাগজ পাবো কোথায়, অবশ্যই সে যদি সঠিকভাবে পায় ইন সার্ভিস, এই কাগজগুলো কিন্তু আছে। কি কি চেয়েছে না, অ্যাপয়েন্টমেন্ট লেটার, নিয়োগ যে নিয়োগ হওয়ার সময় যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা লাগবে, সেই সঙ্গে যেদিন নিয়োগ হয় কটার সময় নিয়োগ হলো, কত তারিখে জয়নিং রিপোর্ট হয়, সেটাও কিন্তু যারা সঠিকভাবে ইন সার্ভিস ভাবে কাজে ঢুকেছে তাদের কাছে কিন্তু এটা আছে। এইবার কাদের কাছে থাকবে না, যারা নর্মাল স্কুলগুলিতে গেছে, মানে সাদামাটা স্কুল, সেখানে কিন্তু এই সমস্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকবে না, সেখানে জয়নিং রিপোর্টও থাকবে না। অর্থাৎ মুখের কথায় জয়নিং করলো, ব্যাস হয়ে গেল, কিন্তু সেই রকম ক্যান্ডিডেট কিন্তু অ্যালাউ করা হবে না এখানে যা দেয়া রয়েছে লিস্ট। তারপরে রয়েছে যে সার্টিফিকেট ইস্যু করবে কোথায় না, স্কুল অথরিটি, সেখান থেকে কিন্তু নিয়ে আসতে হবে। তারও কিন্তু ডেট রয়েছে 10/8/2017 আগে স্কুল থেকে যে সার্টিফিকেট ইস্যু করবে যে সে যোগদান করলো কাজে, সেরকম সার্টিফিকেট কিন্তু নিয়ে আসতে হবে। তারপরে আনতে হবে এনওসিও কিন্তু যে যেমন তেমন স্কুল থেকে কিন্তু দেয়া হয় না, সাদামাটা স্কুলে কিন্তু এটা দেয়া হয় না, এনওসিও কিন্তু লাগবে। তারপরে যেটা সবথেকে বড় ব্যাপার, স্যালারি স্টেটমেন্ট। অর্থাৎ সে যে ইন সার্ভিস হিসাবে মাইনেটা পেত, বেতনটা পেত, 17 সালের যে ডেট ঘোষণা রয়েছে 10/8/2017, সেই 17 সালের মধ্যের পূর্বের 6 মাসের স্টেটমেন্ট কিন্তু আনতে হবে। তাও আবার যে অ্যাকাউন্টে করা রয়েছে সেই অ্যাকাউন্টে ম্যানেজারকে সই করিয়ে আনতে হবে, ব্যাংক ম্যানেজারের। এটাও কিন্তু চাওয়া হয়েছে। তারপরে চাওয়া হয়েছে সিপিএফ বা যে সমস্ত পিএফ অ্যাকাউন্ট, জিপিএফ সেগুলো হয়, তার কিন্তু সেই পিএফ অ্যাকাউন্টের
বিষয়টাও কিন্তু চাওয়া হয়েছে। তারপরে চাওয়া হয়েছে 18 মাসের যে ডিএলএড কোর্স যেটা করা হয়েছে এনআইএস থেকে, সেই সমস্ত কাগজপত্র। তারপরে রয়েছে কপি অফ রেজিস্ট্রেশন স্লিপ, যেখানে 2022-এর নিয়োগে অংশগ্রহণ করার সময় যে অ্যাপ্লিকেশন করা হয়েছিল সেই স্লিপটাও কিন্তু লাগবে, অর্থাৎ অনলাইন থেকে যে স্লিপটা বের হয় 2 পেজের, সেটা কিন্তু লাগবে। তারপরে রয়েছে এখানে অনেক কিছুই চাওয়া হয়েছে। রেসিডেন্সি যে প্রুফ, অর্থাৎ বাসিন্দা সার্টিফিকেটও কিন্তু চেয়েছে, অরিজিনাল ভোটার কার্ড, সমস্ত কিছুই চেয়েছে কিন্তু। তো আইটি রিটার্ন, যেগুলো ইনকাম ট্যাক্স রিটার্ন, সেই ফাইল করার সমস্ত কিছু চেয়েছে। তাহলে এগুলো কাদের থাকবে, এটাই কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন। আমি আবারও বলছি, যারা সঠিকভাবে ইন সার্ভিস ছিল, যেমন সরকারের দ্বারা পরিচালিত যে সমস্ত স্কুলগুলি হয়, সেখানেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়, জয়নিং রিপোর্ট দেওয়া হয়, স্যালারি স্টেটমেন্ট থাকে। সে যাই স্যালারি পাক না কেন, সে 5,000 পাক, 8,000 পাক, তার কিন্তু প্রতি মাসের একটা যে বেতন, সেটা কিন্তু স্যালারিতে কিন্তু থাকে। এইবার এগুলো কাদের থাকবে না, যারা সাদামাটা স্কুলে আছে তাদের কিন্তু থাকবে না। আর সবথেকে বড় ব্যাপার, যারা 17-র টেট পাস, এনআইএস ডিএলএড, তারা কিন্তু এই যে ক্রাইটেরিয়াগুলো দেখা গেল, সেই টেট পাসের যে ক্রাইটেরিয়া 10/8/2017, এই যে ডেট মেনশন করেছে, তারপরে পাস করা, সেক্ষেত্রে কিন্তু সকলে ইনভ্যালিড হয়ে যাচ্ছ। এবার এটা কিভাবে কেন দিল, এটা আমরা সকলেই জানি। এটার দায়িত্ব কিন্তু নিয়োগকারী সংস্থার উপরেই ছেড়েছে, যে সুপ্রিম কোর্ট। সেখানে সুপ্রিম কোর্ট কোনো দিন বলে দিতে পারে না যে একে নাও ওকে নাও। সুপ্রিম কোর্ট একটা গাইডলাইন দেখিয়ে দিতে পারে যে যারা প্রকৃতপক্ষে, যারা সঠিকভাবে ইন সার্ভিস রয়েছে, তারাই কেবলমাত্র নিয়োগে অংশগ্রহণ করবে। তাহলে এবার কথায় উঠবে, যারা 22-এর টেট পাস করে রয়েছে এনআইএস, তাদের কি হবে? তারাও কিন্তু ইনভ্যালিড হয়ে যাচ্ছে। কারণ এই যে ইন সার্ভিসদের একটা সময়কাল 10/8/2017, এটাই কিন্তু ধরা হচ্ছে বারবার। কারণ কেউ অসৎ উপায় অবলম্বন করে কোনো রকম একটা ডাইসকোডযুক্ত স্কুলে গিয়ে সেখানে কারণ দেখিয়ে বলল আমি ট্রেনিংয়ে ভর্তি হব, এটা তো ঠিক নয়। যারা সঠিক উপায়ে ট্রেনিং করেছে বা সঠিক উপায়ে এখন ইন সার্ভিস, কারণ যেহেতু তারা ইন সার্ভিস হিসাবে কোর্সটা কমপ্লিট করেছে, চাকরি না অবধি পর্যন্ত কিন্তু সরকারি চাকরি, তারা কিন্তু ইন সার্ভিস হিসাবে থাকার কথা, সেই প্রাইভেট স্কুলেই হোক। তাহলে সেই সমস্ত স্কুলে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে না বা কেন? এটা থাকারই কথা, অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়নিং রিপোর্ট থাকারই কথা। যাদের থাকবে না, তারা কিন্তু সাদামাটা স্কুল, অর্থাৎ এই আমি তুমি মিলে একটা স্কুল খুলে দিলাম, সেই স্কুলে চলে আসলে পড়াতে, তুমি ইন সার্ভিস হয়ে গেলে, এটা কিন্তু এখানে মানা হচ্ছে না। এমনটাই কিন্তু ক্রাইটেরিয়া থেকে বোঝা যায়, বোর্ড থেকে যে ক্রাইটেরিয়াগুলো দেয়া হয়েছে। তাহলে এখান থেকে কিন্তু পুরো পরিষ্কার, যারা যারা পিটিশনার ছিল কেবলমাত্র তাদেরকেই ভেরিফিকেশানে ডাকা হয়েছে। এমনকি যাদের মধ্যে এই সকল ডকুমেন্টস আছে, তাও 9/6/2025 ডেট কিন্তু দেওয়া রয়েছে, 10টা, 1টার সময়, 2টোর সময় যে টাইম মেনশন করে দেওয়া রয়েছে, তারাই কেবলমাত্র কিন্তু এখানে যখন ভেরিফিকেশন হবে, সেখানে ভেরিফিকেশানে সাকসেসফুল হলে, মেধা তালিকায় আসলে তবেই কিন্তু চাকরিটা পাবে, তার আগে কিন্তু পাবে না। অর্থাৎ এখানে কপাল কুটলেও এই যে ডকুমেন্টসগুলি আছে, এই ডকুমেন্টসের বাইরে যদি কাগজ না থাকে, তাহলে কিন্তু হবে না। এবার অনেকে বলবে যে না, এটা নিয়ে আবার কেস হবে। আমার কাছে কথা হলো, ইন সার্ভিস যদি হয়, এই কাগজগুলো থাকবে না কেন? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। তুমি আজকে চাকরি করছো, সেটা প্রাইভেট হোক বা যাই হোক, তার একটা রীতিমতো যোগদান করার কাগজ থাকে, নিয়োগ করার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটাও কিন্তু থাকে। সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কই, বা জয়নিং রিপোর্টটা কই, সেটা কিন্তু থাকবে। আর অবশ্যই তুমি যেখানে কাজ করছো ইন সার্ভিস হিসাবে, সেখানে নিশ্চয়ই বেতন ছাড়া তো আর কাজ হয় না। সেখানে 2,000 হোক আর 1,000ই হোক, সে বেতনের স্লিপ কিন্তু দেখাতে হবে, বা যে স্টেটমেন্ট ব্যাংকে থাকে প্রতি মাসে যে বেতনটা দেয়, সেটা দেখাতে হবে। এইবার দেখা গেল তুমি সাদামাটা স্কুলে গেলে, সেখানে তো হাতে পেমেন্ট করবে, সেক্ষেত্রে কিন্তু অরিজিনাল হিসাবে ইন সার্ভিস ধরা হবে না। এরকম স্কুল তো পাড়ায় মোড়ে অলিতে গলিতে রয়েছে, তো সব ক্ষেত্রেই কিন্তু ইন সার্ভিস ধরা হবে না সকলকে। তো এটাই একটা বড় বিষয় হয়ে দাঁড়ালো আগামী দিনে। এনআইএস প্রার্থী যারা আছো, যারা 22-এর টেট পাস, যারা 22-এর নিয়োগে অংশগ্রহণ করেছো, যারা 17-র টেট পাস, তারাও কিন্তু এক হিসাবে ইনভ্যালিড হয়ে গেল।
তাহলে ভ্যালিড হিসাবে টেট পাস রইল 2014 সালের, অর্থাৎ তারা কিন্তু 2017-র আগেই কিন্তু টেট পাসটা করে নিয়েছে। তো 2014 সালের যারা ভ্যালিড রইলে তাদের কিন্তু এই কাগজপত্র যদি ঠিকঠাকভাবে দেখাতে পারো তারা কিন্তু চাকরি পেয়ে যাবে। এখন এই কাগজগুলোই তোমাদেরকে আনতে হবে। যারা সঠিকভাবে ইন সার্ভিস করছো তাদের কোনো অসুবিধা হবে না। তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারও আছে, জয়নিং রিপোর্টও আছে, স্যালারি স্টেটমেন্টও আছে, এনওসিও তারা দেবে সেই সংস্থা থেকে, কবে কোথায় জয়েন করেছিলে সেটা লিখিতও দেবে, সব কিছুই পাওয়া যাবে এক কথায় বলতে গেলে। এইবার যাদের স্কুলটাই দেখা গেল সাদামাটা, তাদের কোনো সিল প্যাড কিছুই নেই, তাহলে সেক্ষেত্রে তারা দেবে কি? তারা কিছুই কিন্তু লিখে দিতে পারবে না। এটা একটা বড় ব্যাপার। তাই এখানে আমার মনে হয় যে ক্রাইটেরিয়া মেনে ভেরিফিকেশনটা হবে সেখানে কিন্তু বড়জোর খুব একটা ক্যান্ডিডেট টিকবে বলে আমার মনে হয় না। পেলেও খুব কম সংখ্যক পাবে, 10-20টা পেতে পারে, যদিও পায়। এর বাইরে কিন্তু সবাই এই যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছে এই ক্রাইটেরিয়া পূরণই করতে পারবে না। অবশ্যই যারা এই ভিডিওটি দেখলে এতক্ষণ ধরে, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো, আমি তার উত্তরে বলবো। আর আমি কিন্তু এই কথাগুলো আলোচনা করলাম, এটা আমার মন গড়া কথা নয় যে আমার মনে হলো আমি বলে দিলাম। যেটা বোর্ড থেকে দেয়া হয়েছে নোটিফিকেশান সেইটাই কিন্তু আলোচনা করলাম। আর এমনকি যারা যারা পিটিশনার তারাই কিন্তু ডাক পেয়েছে। পিটিশনারের বাইরে কপাল কুটলেও কিন্তু সে ভেরিফিকেশানের টেবিলে যেতে পারবে না। আর এটা কিন্তু অনলি ফর যে এক কথায় বলতে গেলে যে 18 মাসের কোর্স কিভাবে সে পেয়েছে বা সে ইন সার্ভিস কিনা, কারণ এটা কিন্তু অনলি ফর ইন সার্ভিসদের জন্যই ছিল কোর্সটা। তাই ইন সার্ভিস প্রমাণ দিতেই হবে, মুড়ি বাছি করে এটা দিতেই হবে। যদি কমপ্লিট হয়ে যায় ইন সার্ভিসের ব্যাপারটা তবেই কিন্তু চাকরিটা মিলবে। তো এইটুকুই বলার ছিল এই ভিডিওতে। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু ইনফরমেশন নিয়ে। এখনও যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকো এরকম আপডেট পাওয়ার জন্যে।